রাজশাহীতে নারী ক্রিকেটের উত্তাপ। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে 206 রানের টার্গেট শ্রীলঙ্কার। জয়ে শুরুর আশা টাইগ্রাসদের। জাতীয় দলের কোচ নিয়োগের সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো বাফুফের ইসি সভা। 28 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু ঘরোয়া মৌসুম। 1 সেপ্টেম্বর মাঠে গড়াবে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়ন, এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে হাসেনি, কারণ গতকালও যখন শরীফুল কথা বলছিলেন তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল এই সকাল 11টার ম্যাচ আসলে সবচেয়ে টাফ কি জিনিসটা। তিনি তখনই বলেছিলেন যে টস জেতাটা খুব জরুরি, কারণ জিতে যারা আগে ব্যাটিং করবে তাদের জন্য চান্সটা একটু বেশি থাকবে, যেটা প্রথম ম্যাচে দেখা গেছে। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ যখন টসে হেরে যায় তারপর থেকে কিন্তু একটা ফিসফাস শোনা যাচ্ছিল যে সিরিজটাই না বাংলাদেশের পকেট থেকে চলে যায়। তবে এখন পর্যন্ত যদি বলি, বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণ বোলিং করেছেন। বিশেষ করে প্রথম সেশনে বাংলাদেশের পেসাররা যেভাবে অ্যাটাক করেছেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একেবারেই কোনো সুযোগ পাননি। আমরা দেখেছি যে হেনরি নিকোলস, উইয়ং এবং পরবর্তীতে টম ল্যাথাম, মোটামুটি নিউজিল্যান্ডের এই দলটার প্রথম সারির যে তিনজন ব্যাটসম্যান এবং বেশ অভিজ্ঞ তিনজন ব্যাটার, তিনজনকে কিন্তু ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানা আজকের কিন্তু দুর্দান্ত একটা স্পেল করেছেন, শুরু থেকেই মারাত্মক। তার যে স্পিডের জন্য তিনি বিখ্যাত, সেই স্পিড আমরা দেখেছি একদম 140-র উপরে সবগুলো বল তিনি করছিলেন। বিশেষ করে যে বলটিতে তিনি নিকোলস উইলিয়ংকে আউট করেছেন সেটা 145-এর বেশি আমরা দেখেছি যে সেটার গতি ছিল 145 কিলোমিটারের বেশি গতিতে ছিল, যে কারণে কিন্তু তিনি একেবারে এক্সট্রা বাউন্সটা একেবারেই বুঝতে পারেননি এবং যেভাবে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। প্রথম ডেলিভারিতে যে উইকেটটা তিনি নিয়েছেন এলবিডব্লিউতে, সেটাও দুর্দান্ত ডেলিভারি ছিল। এবং পরবর্তীতে আজকে চমক বলা যেতে পারে সৌম্য সরকার। সৌম্যকে নিয়ে অনেক দিন ধরে আলোচনা ছিল, তিনি একাদশে অন অ্যান্ড অফ ছিলেন, তাকে আর নেওয়া হচ্ছিল না, টিমের সঙ্গে ক্যারি করা হচ্ছিল কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না। আর সুযোগ পেয়ে কিন্তু বোলিংয়ে এখন পর্যন্ত সৌম্য টপ নচ। তিনি একটা উইকেট নিয়েছেন এবং সেটাও নিউজিল্যান্ডের এই মুহূর্তে এই টিমের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথামকে তিনি ফিরিয়েছেন। লিটন দাসের উইকেট নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু নিতিন মেনন যিনি থার্ড আম্পায়ার, তিনি আসলে শেষ পর্যন্ত জানিয়ে দেন যেটা সে আউট এবং টম ল্যাথামকে শেষ পর্যন্ত ফিরে যেতে হয়। সৌম্য একটি উইকেট পেয়েছেন। মেহেদী মিরাজ এখন পর্যন্ত যে ক্যাপ্টেন্সিটা করেছেন, যেভাবে তিনি বোলিং চেঞ্জ করেছেন, সেটা প্রশংসার দাবিদার। প্রথম ম্যাচে এগুলো নিয়ে অনেক কথা হয়েছিল, বিশেষ করে মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছিল। সেই ব্যাপারগুলো কিন্তু আসলে আজকের ম্যাচে অনেকটাই ভুল শুধরাতে পেরেছে বাংলাদেশ। তো শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে আসলে আমাদের শেষ পর্যন্তই অপেক্ষা করতে হবে। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নিয়ন মোহাইমিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের সবশেষ খবর। এদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা নারী দলের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ বিষয়ে বিস্তারিত জানতে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে সকাল 9টায় শুরু হয়েছে এই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার যে ম্যাচটি নারীদের, সেই ম্যাচটি। এবং সেখানে টসে জিতে শ্রীলঙ্কার নারী দল এখানে আসলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং 50 ওভারে তারা 9টি উইকেট হারিয়ে 105 রান করেছে। অর্থাৎ বাংলাদেশকে জিততে হলে 206 রানের টার্গেট নিয়ে কিন্তু মাঠে নামতে হবে এবং এই 206 রানের মাঠে নামতে হবে। আর কিছুক্ষণের মধ্যে আসলে তারা মাঠে নামবে। আপনারা জানেন যে খেলার পরে যে বেশ কিছুক্ষণ যে বিরতি থাকে আধা ঘন্টার মতো, সেই বিরতি এখন আসলে চলছে। ঠিক আমরা দেখেছি যে 1:10 আগে কিন্তু এই খেলাটি 50 ওভারের খেলাটি শেষ হয়েছে এবং সেখানে 205 রানে 9 উইকেট খুইয়েছেন শ্রীলঙ্কা। 50 ওভার তারা পূর্ণ করেছেন এবং এখানে ইমিসা দুলানি এখানে 52 রান করেছে 77 বল খেলে এবং কারুনা রাতনে সেখানে 54 রান করেছে 71 বল খেলে। তাদের মধ্যে দুইজন আসলে হাফ সেঞ্চুরি করার কারণে তাদের রানের যে স্কোর সেটি 205 রানে গিয়ে পর্যন্ত ঠেকেছে। এছাড়া এদিকে ঋতুমণি বাংলাদেশের হয়ে তিনি 3 উইকেট নিয়েছেন। এছাড়া নাহিদা 2 উইকেট নিয়েছেন। মারুফা, সুলতানা, শবনম এবং রাবেয়া তারা একটি করে উইকেট নিয়েছেন। এখন এক উইকেট খেলা শেষে উইকেট পরিষ্কার করছেন এবং এখানে আপনারা দেখছেন যে উৎসুক কিছু জনতা রয়েছে। ছোট্ট কিছু
খুদে শিশুরা রয়েছে, তারাও আসলে এই খেলা দেখতে এসেছেন। এবং যেহেতু এখন বিরতি চলছে, সেই কারণে আরও বেশ কিছু দর্শক ছিল মাঠে, তারা কিন্তু এর মধ্যে বাইরে গেছেন। খেলা শুরু হলে তারা আবারও কিন্তু মাঠে প্রবেশ করবেন এবং তারা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে খেলা দেখছেন এবং তারা খুবই আশাবাদী যে বাংলাদেশ দল, বাংলাদেশ নারী দল বিশেষ করে তারা যেন 206 রান করে এই ম্যাচ জিততে পারেন, সেই জন্য বেশ তারা আশা প্রকাশ করেছেন এবং প্রচুর নিরাপত্তা বলের মধ্য দিয়ে আসলে এই ম্যাচটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি সব মিলিয়ে আসলে আমরা আশাবাদী যে বাংলাদেশের নারী ক্রিকেট দল আসলে তারা 206 রান করে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সক্ষম হবে, এমনটা আসলে প্রত্যাশা। এখানকার যতগুলো দর্শনার্থী আছে এবং ক্রিকেট প্রিয় যেসব মানুষগুলো রয়েছে, বিশেষ করে মাঠে খেলা দেখতে এসেছেন, তারাও কিন্তু একই ধরনের প্রত্যাশাই করছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে সর্বশেষ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার নারী সিরিজের সবশেষ খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রকি। ঢাকা প্রিমিয়ার লিগ দলবদলের দ্বিতীয় দিনে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখালেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ককে নিয়ে শিরোপার স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে নেতৃত্ব নিয়ে দোটানায় ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজে বেশ কিছু ম্যাচ খেলা হবে না লিটন মিরাজদের। সে সময় ক্যাপ্টেন হিসেবে বিকল্প কাউকে বেছে নিতে হবে রূপগঞ্জের। লম্বা সময় পর সিসিডিএম কার্যালয়ে কর্মব্যস্ততা, প্রাণ ফিরছে ঢাকার ক্লাব ক্রিকেটে। প্রিমিয়ার লিগের 2 দিনব্যাপী দলবদলের শেষ দিনেও উৎসবের আমেজ। এদিন শিরোনামে লেজেন্ডস অব রূপগঞ্জ। জাতীয় দলের 2 ফরম্যাটের 2 অধিনায়ককে নিয়েছে রূপগঞ্জ। প্রথমবারের মতো ডিপিএলে এক দলে খেলবেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি20 ক্যাপ্টেন লিটন দাস। থ্যাংক ইউ বাদল ভাইকে যে আমাদের দুইজনকে পিক করার জন্য। এবং আমি ফার্স্ট টাইম রূপগঞ্জে খেলছি এবং আমরা জানি যে ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক বেশি এবং তিনি যেভাবে দীর্ঘ অনেক দিন টিম করেছেন এবং অনেক চ্যাম্পিয়ন টিম করেছেন। মিরাজের সাথে এর আগে কখনো খেলা নেই, অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকা লিগে এই প্রথম খেলবো। অনেকদিন ধরে একটা জায়গায় খেলতেছিলাম, এবার একটা নতুন টিম। আর আমরা তো বাদল ভাইকে সবাই আগে থেকেই চিনি, বরাবরের মতন উনি সবসময় চেষ্টা করে ভালো টিম করার জন্য। 4 মে মাঠে গড়াবে ডিপিএল। পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের 2 ম্যাচ টেস্ট সিরিজ হবে 8 থেকে 20 মে। তাই অনেক ম্যাচই মিস করবেন লিটন মিরাজরা। প্রশ্ন উঠছে, দলকে নেতৃত্ব দেবেন কে? সবকিছু মাথায় রেখেই পরিকল্পনা সাজাতে হচ্ছে রূপগঞ্জকে। এবারের ডিপিএলে দলই গড়তে চায়নি রূপগঞ্জ, তবে শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই দেখা যাচ্ছে তাদের। স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন ফাইট দেয়ারও। 2 দিনে 12টি ক্লাবের হয়ে দল বদলে অংশ নিয়েছেন মোট 135 ক্রিকেটার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 6 ম্যাচ পর আরাধ্যের প্রথম জয়ের দেখা পেলেও সন্তুষ্ট নয় কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। দলের এমন হতশ্রী অবস্থায় ভক্তরা আঙুল তুলছে টিম ম্যানেজমেন্টের দিকে। কারো কারো মতে রাজনৈতিক রোষানলে মোস্তাফিজকে সরিয়ে না দিলে এমন পরিণতি হতো না দলটার। শিরোপার প্রত্যাশা দূরে রেখে চলতি মৌসুমটা সম্মানের সাথে শেষ করাটাই এখন একমাত্র আশা কলকাতাকে ঘিরে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2024-এর চ্যাম্পিয়নদের এমন হাল হবে কে ভেবেছিল? একটা জয় পেতে 6 ম্যাচের অপেক্ষা কলকাতা নাইট রাইডার্সের। শিরোপা তো দূরের ব্যাপার, প্লে অফস খেলাটাই অসম্ভব মনে হচ্ছে কলকাতার। দলের এমন ভরাডুবি নিজেদের আইপিএল ইতিহাসে বিরল। এত নাম, এত দাম, তবুও মাঠের ফল কোথায়? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে, যার পেছনে 25 কোটির বেশি রুপি ঢেলেও প্রতিদান শূন্য। তবে প্রশ্ন উঠছে, সমস্যা কি শুধুই খেলোয়াড়ের, নাকি খেলোয়াড় সাজানোর পরিকল্পনাতেও? বারবার হারার কারণে আমরা মনক্ষুণ্ণ হচ্ছি, এটা ভালো হচ্ছে না। ম্যানেজমেন্টকে অবশ্যই খেয়াল রাখা। 18 বছরে আমার জানা নেই যে কেকেআর হাল এরকম হবে। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই মনে করছেন গলতটা আরো গভীরে। কেকেআরের ব্যাটিং আছে, নাম আছে, কিন্তু বল হাতে ধারাবাহিক চাপ তৈরির জায়গায় ঘাটতিও স্পষ্ট। ওপেনিং, মাঝের সারি, এমনকি বিদেশি সমন্বয়, সব জায়গাতেই অনিশ্চয়তা দেখা যাচ্ছে। পরিবর্তনের কথা বলছেন খোদ অধিনায়ক রাহানেও। রোদ বৃষ্টি উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে যারা টিকিট কাটে, তাদের ভালোবাসার প্রতিদান কে দেবে? কিংবা যাদের হৃদয় ভাঙে টিভির সামনে, তাদেরও বা দায় কে নেবে? ভক্তরা এমন প্রশ্নই তুলছেন, তবে আশাও রাখছেন প্রিয় দলের খারাপ সময় কেটে যাবে খুব দ্রুতই।
সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এজেন্ডায় থাকলেও জাতীয় দলের কোচ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটির মিটিং। তবে আসছে মৌসুমের লিগের বিষয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 28 আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে 2026-27 ফুটবল মৌসুম, আর 1 সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগ। এছাড়াও লিগে সার্ক কোটা বাতিলের যে আবেদন করেছে খেলোয়াড় কল্যাণ সমিতি, তা গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে নির্বাহী কমিটির সভায়। আলোচনার টেবিলে 19 এজেন্ডা, তা নিয়ে ম্যারাথন বৈঠক বাফুফে কার্যনির্বাহী কমিটির। প্রায় 4 ঘন্টা ধরে হয়েছে আলোচনা, কিন্তু জাতীয় দলের কোচ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি টেবিলে ওঠার আগেই মুলতবি এবারের বৈঠক। আজকে যদি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কোনো রেফারেন্স আমাদের কাছে থাকতো, অবভিয়াসলি আমাদের এই বোর্ড সর্বোচ্চ সংস্থা এবং এই বোর্ডে কিন্তু সেই ব্যাপারে আলাপ আলোচনা হইতো। এজেন্ডার 3 ও 4 নম্বরে স্থান পেয়েছিল বাফুফের আয় ব্যয়ের হিসেব, যেখানে গত বছরের বাজেট পর্যালোচনার পাশাপাশি ছিল চলতি বছরের বাজেট নিয়ে সিদ্ধান্ত। জাতীয় দলের নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে আলোচনা না হলেও পর্যালোচনা হয়েছে বিগত সাইকেলে ফুটবলারদের পারফরমেন্স। এছাড়াও আসছে মৌসুম মাঠে গড়ানো নিয়েও মোটামুটি খসড়া একটা সিদ্ধান্তে পৌঁছেছে বাফুফে। গত 2 বছর আপনারা জানেন যে দেশের একটা পরিবর্তিত পরিস্থিতি ছিল, যেহেতু এখন একটা স্থিতিশীল সরকার আসছে, নির্বাচিত সরকার আসছে, আমরা আমাদের ক্যালেন্ডারে যে সমস্ত টুর্নামেন্টগুলো রেখেছি সেগুলো আমরা যথাসময়ে করতে পারবো। সম্প্রতি গ্রাসরুট পর্যায়ে বাফুফের কার্যক্রম প্রশংসনীয়। ফিফার কাছ থেকে তারই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এতদিন ফুটবল ফেডারেশন ব্রোঞ্জ ক্যাটাগরিতে থাকলেও তা সিলভারে উন্নীত করেছে এএফসি। নির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকে এইদিকে আমাদের প্রেসিডেন্ট মিস্টার তাবিত আওয়াল সহ আমরা সকলেই এটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। সার্বিকভাবে গ্রাসরুট ডেভেলপমেন্টের চার্টার মেম্বারশিপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়েছিল 2021 সালে। আমরা গত 9 এপ্রিল আমরা এএফসি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশের মর্যাদাটা ব্রোঞ্জ থেকে এলিভেট করে সিলভার গ্রেডে আমাদেরকে উন্নীত করা হয়েছে। ভেন্যু চূড়ান্ত না হলেও বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক করেছে নির্বাহী কমিটি। আগামী 22 মে অনুষ্ঠিত হবে বাফুফের এজিএম। একটা জরুরি সভার আয়োজন করা হয়েছে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আবারও বুন্দেসলিগা শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। শেষ 14 মৌসুমে 13 আর সব মিলিয়ে নিজেদের ক্যাবিনেটে 35তম লিগ শিরোপা জার্মান জায়ান্টদের। স্টুটগার্টকে 4-2 গোলে হারিয়ে 4 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বাভারিয়ানরা। এবারের মৌসুমে গোলের হিসেবে আগের সব রেকর্ড ভেঙেছে ভিনসেন্ট কোম্পানির দল। রেকর্ড 35তম লিগ শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টকে উড়িয়ে 4 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন বাভারিয়ান্স। আর এমন অর্জনে অপেক্ষা কিংবা দুশ্চিন্তা কোনোটাই করতে হলো না জার্মান জায়ান্টদের। এদিনও ম্যাচ শুরুর আগেই ম্যাচ ভেন্যুতে চলে আসে চ্যাম্পিয়ন টি শার্ট। একটা ড্র হলেই যথেষ্ট ছিল, তবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা জয় তুলে নিল বড় ব্যবধানে। অ্যালিয়াঞ্জ এরেনায় ফেভারিট হয়েই নামে বায়ার্ন, তবে ধাক্কা খায় 21তম মিনিটে। স্বাগতিকদের জালে বল পাঠিয়ে লিড নেয় স্টুটগার্ট, আর ওই গোলই হয়তো তাতিয়ে দেয় হ্যারি কেইনদের। 6 মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে গুনে গুনে 3 গোল পাঠায় জার্মানির সফলতম ক্লাবটা। তাতে রেকর্ড ভাঙে বাভারিয়ান। সব প্রতিযোগিতা মিলিয়ে 160তম গোল, বায়ার্নের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। লিগে এই গোলের সংখ্যাটা 109। মৌসুমে মাত্র একটা ম্যাচ হেরেছে বায়ার্ন মিউনিখ। জানুয়ারিতে অক্সবার্গ ঘটায় সেই অঘটন। জার্মান লিগে দ্বিতীয় সফলতম দলটার শিরোপা সংখ্যা মাত্র 8। শেষ 14 মৌসুমে একবারই ব্যর্থ হয়েছে বায়ার্ন। নিজেদের এমন অপ্রতিরোধ্য ফর্ম এবার ইউরোপিয়ান মঞ্চেও দেখাতে চাইবেন হ্যারি কেইনরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ক্রিয়া কার্ড হাতে পেলেন লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। ক্লাবের ম্যাচ থাকায় রোববার দলের সঙ্গে উপস্থিত হতে পারেননি তিনি, যার কারণে যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসভবনে জামালের হাতে কার্ড তুলে দেন আমিনুল হক। এ সময় ফুটবলারদের ক্রিয়া কার্ড দেওয়ার জন্য বর্তমান সরকার ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাল। খেলোয়াড়দের জন্য সরকারের এমন উদ্যোগ ফুটবলারদের ভালো খেলতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে জানান তিনি। এদিকে আসন্ন সাফ সামনে রেখে জামালদের পরামর্শ দিয়েছেন লাল সবুজদের হয়ে প্রথম সাফ শিরোপা জয়ী গোলরক্ষক আমিনুল হক। জাতীয় দলের কোচ নিয়োগে বাফুফেকে
সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। কোপা দেল রের পর চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়। লা লিগা শিরোপা জয়ের আশাটাও দিন দিন ফিকে হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। মাঠের এমন বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে খেলোয়াড়দের ট্রান্সফার ভ্যালুতে। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী 2024-এর তুলনায় রিয়ালের স্কোয়াড ভ্যালু কমেছে প্রায় 176 মিলিয়ন ইউরো। মূল্য বেড়েছে এমবাপ্পে, আর্দা গুলারদের। এদিকে আবারও রিয়ালে ফেরার গুঞ্জন পর্তুগিজ মাস্টারমাইন্ড দ্য স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনিওর। যদিও এ বিষয়ে রিয়াল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 2024-এর ঝলমলে গ্রীষ্ম, রিয়ালের ঘরে তখন চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা ট্রফি। দলে যোগ দিলেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে। সবাই ভেবেছিল এবার অজেয় হয়ে উঠবে রিয়াল, কিন্তু বাস্তবে তার কিছুই হলো না। 2 বছরে সাফল্যের ঝুড়ি প্রায় শূন্য। গেল মৌসুমের ইউএফা সুপার কাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপ বাদ দিলে রিয়ালের প্রাপ্তি বলতে কিছুই নেই। আর এর প্রভাব পড়েছে সরাসরি খেলোয়াড়দের মার্কেট ভ্যালুতে। প্রতিষ্ঠিত তারকাদের মধ্যে বাজার মূল্য বেড়েছে শুধু এমবাপে, আর্দা গুলের ও সেবায়োসের। অন্যদিকে যে বেলিংহ্যাম, ভিনিসিয়াসদের নিয়ে গর্ব ছিল আকাশ ছোঁয়া, তাদের বাজার মূল্য এখন নিম্নমুখী। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী ভিনিসিয়াসের মূল্য এখন 180 মিলিয়ন ইউরো থেকে নেমে 150 মিলিয়ন ইউরো। জুড বেলিংহ্যামের 140 মিলিয়ন আর রদ্রিগো কামাভিঙ্গার পতন হয়েছে সবচেয়ে বেশি। 100 মিলিয়নের ঘর থেকে তাদের বাজার মূল্য নেমেছে 50 মিলিয়নে। সব মিলিয়ে রিয়ালের স্কোয়াড ভ্যালু কমেছে প্রায় 176 মিলিয়ন ইউরো। টানা 2 মৌসুম ট্রফিলেস থাকার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খোদ বার্নাবুর গ্যালারিতে উঠেছে পেরেজ বিরোধী স্লোগান, ফ্লোরেন্তিনো পদত্যাগ করো। স্লোগান তুলেছেন সমর্থকরা। শাবি আলোনসো এসেছিলেন ত্রাতা হয়ে, কিন্তু বিশৃঙ্খল ড্রেসিং রুম সামলাতে না পেরে বিদায় নিয়েছেন মাত্র 7 মাসেই। 200 মিলিয়ন ইউরো দিয়ে করা নতুন সাইনিংগুলো এখন সাইড বেঞ্চের শোভাবর্ধন করছে। সান্তিয়াগো বার্নাবু জুড়ে এখন শুধুই হাহাকার। বেসামাল ড্রেসিং রুম আর পড়তি ফর্মে রাজকীয় রিয়াল এখন খাদের কিনারায়। ইউরোপের ফুটবলে সাদা জার্সির আগের প্রতাপ ফেরানোটা বড় চ্যালেঞ্জ ক্লাব কর্তাদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপের পর পাকিস্তান জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা মেসির আর্জেন্টিনার। পাকিস্তানের ফুটবল উন্নয়নের অংশ হিসেবে ম্যাচের পাশাপাশি আরও কিছু বিষয়ে সহযোগিতার কথা রয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত হাসান আফজাল খান, পাকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহসিন গিলানি ছাড়াও ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিপণন বিভাগের প্রধান ফ্রান্সিসো লেমিও। পাকিস্তানের ফুটবলের প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা। এ কারণেই এমন উদ্যোগ নেয়ার পরিকল্পনা। বাস্তবায়ন হলে তরুণ ফুটবলারদের আধুনিক অনুশীলন সুবিধার পাশাপাশি আর্জেন্টিনা থেকে কোচরা এসে পাকিস্তানি কোচদের প্রশিক্ষণ দেবেন। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো। রাজশাহীতে নারী ক্রিকেটের উত্তাপ। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 9 উইকেটে 205 রান শ্রীলঙ্কার। জয় দিয়ে সিরিজ শুরুর আশা টাইগ্রেসদের। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মিথুন, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।